সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে প্রতিনিয়ত এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করি মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস গবেষণার সাবেক অতিরিক্ত পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান। জগলুল হাসান, আপনাকে আমাদের ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আমি ভিওডি বাংলার সকল দর্শককে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আলোচনায় আসা যাক। আসলে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা মানবিক করিডোরের কথা বলছি। আসলে মানবিক করিডোর বলে আসলে পৃথিবীর যে বর্ডার এরিয়া আছে বা এই ধরনের সিচুয়েশন, যেসব সংকট যেসব রাষ্ট্রে তৈরি হয়েছে ইতিপূর্বে দেখেছি, সেখানে মানবিক করিডোর নামে কোনো শব্দ বা এরকম কোনো টার্ম আছে কিনা। তাহলে বাংলাদেশের নিরাপত্তা অর্থাৎ আমাদের নিরাপত্তাটা কোথায়, বা আদৌ মানবিক করিডোরটা কি? এটা একটা বার্নিং কোশ্চেন এবং সমসাময়িক বা সাম্প্রতিক সময় যেটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক হচ্ছে। তো প্রথমে আসে যে মানবিক করিডোরটা কি বা এটা কেন। তো মানবিক করিডোর আসলে অস্বীকৃত কোনো পন্থা না। এটা জাতিসংঘের রেজলিউশন 418 বাই সামথিং, আমি ভুলে গেছি, সেটা এখন মনে করতে পারছি না, বাট জাতিসংঘের এটা রেজলিউশন পাস করানো আছে, যদিও এটার প্র্যাকটিস শুরু হয়েছে অনেক আগে। প্রথম এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদি শিশুদেরকে আপনার জার্মানি থেকে ইংল্যান্ডে স্থানান্তরিত করা হয়। এই মানবিক করিডোর বা এই শিপমেন্টের এই প্রক্রিয়া তখন থেকে শুরু হয়। তো মানবিক করিডোরটা হচ্ছে যে ধরেন যে বিবাদমান বা যুদ্ধরত একটা এলাকায় বা দুর্যোগ হয়েছে এবং কোনো এলাকায় এমন একটা জোন বা এরিয়া ক্রিয়েট করা বা একটা প্যাসেজ ক্রিয়েট করা যেখানে মানে ডিমিলিটারাইজেশন করা হবে। সেখানে কোনো বিবাদমান পক্ষগুলো এটা অ্যাগ্রি করবে যে তারা এই পথে এই নির্দিষ্ট সময়ের জন্যে তারা কোনো আর্মড অ্যাক্টিভিটিস করবে না, সো দ্যাট ওই জরুরি খাদ্য, সাহায্য, পোশাক, ট্রিটমেন্ট এগুলো ওই প্যাসেজ দিয়ে যেতে পারে এবং যদি কাউকে ওখান থেকে এভাকুয়েট করতে হয়, নিরাপদ স্থানে নিতে হয়, তো সেটা নেওয়ার ব্যবস্থা করা যাবে আর কি এই চ্যানেল দিয়ে। তো এটাই হচ্ছে মানবিক করিডোর। এখন কথা হচ্ছে যে এই মানবিক করিডোর এটার হিস্ট্রি কিন্তু অনেক ক্ষেত্রে খারাপ আছে এই কারণ এখানে অনেকের সাথে এটা প্রথমেই হচ্ছে দুই বিবাদমান দেশের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হতে হবে। সেই অ্যাগ্রিমেন্ট যদি না হয় তাহলে এটা হবে না। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখেন ক্রিটিক্যালিটি দেখেন, এটা কিন্তু মায়ানমার সরকারের সাথে আমাদের অ্যাগ্রিমেন্ট হলেই হবে না। এখানে আরাকান আর্মি আছে, রোহিঙ্গা আছে, আরএসএস আছে, আরও এখানে টোটালি 40টা ইনসার্জেন্সি বার্মাতে আছে। তো এখানে ক্রিটিক্যালিটিসগুলো দেখেন, একটা হচ্ছে অ্যাগ্রিমেন্টে একটা ক্রিটিক্যালিটিস হবে যে মায়ানমার সরকার এটা আরাকান আর্মির সাথে একটা চুক্তি করবেন। যখন আপনি একটা ইন্টারন্যাশনাল প্যাক্টে যাচ্ছেন তখন তো অলরেডি আপনি তাকে একটা স্বীকৃত এন্টিটি হিসেবে স্বীকার করতেছেন, সেখানে একটা বাধা রয়ে গেছে। আর ধরেন যে আরাকান আর্মির সাথে করে ওইখানে মানবিক সহায়তা পাঠালে মায়ানমার আর্মি তখন আপনার সাথে মানে আর্মি বা মায়ানমার সরকার, তো মিলিটারি গভর্নমেন্ট, সো তারা আপনার সাথে একটা সম্পর্ক খারাপ হবে। সেই ক্ষেত্রে ধরেন যে আরও যদি রোহিঙ্গা বা অন্য কিছু এখানে যেহেতু আমাদের সাথে বর্ডার আছে, তো অনেক প্রবলেম এখানে তারা ক্রিয়েট করতে পারে এবং বাইলেটারাল রিলেশন তো এটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আবার ধরেন যে ইনসার্জেন্সির যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু মানে কন্টিজিয়াস। আপনি যদি দেখেন যে এটাতে যদি আরাকান আর্মি সুবিধা পায়, তো একটা জিনিস হচ্ছে যে যুদ্ধের একটা মাঝখানে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে তারা গেল, সেটি তাদের হাফ স্বীকৃতি দিয়ে দিল, তাই না? তো অন্যান্য ইনসার্জেন্সিগুলোও কিন্তু এটাতে উৎসাহিত হবে। সো দিস মে বি এ প্রসেস যে ঠিক আছে গণ্ডগোল করো, সিভিল বা যারা নিরস্ত্র জনগণ আছে তাদের মধ্যে একটা সিচুয়েশন ক্রিয়েট করো, করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা কারোর সাথে একটা চুক্তি করো, তখন তো তুমি একটা অ্যাকসেপ্টেড প্রসেসে চলে গেলা, তাই না? তখন যে এটা আলোচনা করলে অন্যগুলো আলোচনা করা
যাবে না কেন? সো এই প্রসেসটা ওইখানে যে টোটাল ইনসার্জেন্সি যেগুলো আছে এবং ইন্ডিয়ার ইনসার্জেন্সি যেগুলো আছে এবং আমাদেরও আছে পার্বত্য চট্টগ্রামে, তাদেরকে কিন্তু এটা উৎসাহিত করতে পারে। তো এটা হচ্ছে আপনার যে এই আমাদের করিডোরের একটা মানে এখানে করলে এই ধরনের সমস্যা হতে পারে। আর স্ট্র্যাটেজিক সমস্যা যেটা পরে যদি প্রশ্ন করেন আমি সেটা বলবো, বাট এটার সাথে রিলেটেড এই সমস্যাগুলো রয়ে গেছে। এখন আরেকটা বড় স্কেপটিসিজমের ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি ইন্ডিয়া থেকেও দেওয়া যায়, থাইল্যান্ড থেকেও দেওয়া যায়, ইভেন আপনি সি রুটে ওটা দিতে পারেন। এশিয়া ইউএস এর প্যাসিফিক কমান্ড তো আছেই নিচে দক্ষিণ দিকে, সো ইভেন এয়ার রুটেও দেওয়া যায়। হ্যাঁ, তো এটা কেন বাংলাদেশের এখানে তো সন্দেহের এটা কিন্তু একটা বড়, যেখানে অলরেডি বাংলাদেশে একটা মানে বিপ্লব পরবর্তী অবস্থায় একটা মানে আপনার আনস্টেবল কন্ডিশন চলছে, তাই না? পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া তো আপনি একটা দেশকে স্টেবল বলতে পারেন না। তত্ত্বাবধায়ক সরকার যতই ভালো করুক যেটাই করুক তার পলিটিক্যাল গভর্নমেন্ট না, এবং আপনার ডেমোক্রেটিক থিওরি বলেন বা যেটা বলেন এটাতে কোনো তত্ত্বাবধায়ক সরকার বলে তেমন কিছু নেই। বাট আমাদের দেশের জন্য যে সিচুয়েশন হয়েছিল রিয়েলিটি ডিপেন্ড অপশন, ওকে গুড, ইলেকশন করে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তো এইটা যদি আবার কোনো দেশের স্বার্থজনিত কারণে এটা দীর্ঘ সময় রাখার কোনো পরিকল্পনা থেকে থাকে, ওয়েল এখন জনগণকে তো এটা অ্যাকসেপ্ট করতে হবে। আবার ধরেন যে আপনি রিফর্ম করবেন কিন্তু রাজনৈতিক দলগুলো রিফর্ম ধারণ করলো না, কারণ রিফর্ম তো রিফক্যান না, যেটা আমি আগেও বলেছি যে ইটস এ টোটাল প্যারাডাইম চেঞ্জ, আপনার কালচারাল চেঞ্জ, এটা করতে সময় লাগবে। তো পরবর্তীতে তো রাজনৈতিক সরকারই আসবে, সে যদি ধারণ না করে তাহলে এটা বাস্তবায়ন হবে না। ইতিহাসে এরকম রিফর্ম অনেক হয়েছে, যেমন আমি বলি আকবরের অনেক রিফর্ম ছিল, তাই না? আপনি দিনী এলাহি নামে একটা ধর্ম করছিল, সেটা কি আছে? বিকজ জনগণ এটা ধারণ করে নেই। সো আপনি একটা সিস্টেম করে যাবেন। ইভেন আমি জরুরি অবস্থার সময় 111-এর সময় তখনও অনেক রিফর্ম করে আসছি, একটাও আছে নাই, বিকজ এটা ধারণ করেনি। তো জনগণকে ধারণ করতে হবে, রাজনৈতিক নেতাদেরকে ধারণ করতে হবে, রাজনৈতিক দলকে ধারণ করতে হবে, কারণ আলটিমেটলি তারাই মানে আপনি ধরেন যে এটা ড্রাইভিং ফোর্স হবে বা এটাকে নিয়ে যাওয়া হবে। সো এই সমস্যাগুলো আপনার রয়ে গেছে। যাক, আপনার বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হলো, সেটি হলো যে মানবিক করিডোর নামটা মানবিক করিডোর হলেও বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ধরনের আশঙ্কা থেকে যায়। আর যেখানে আশঙ্কা থেকে যায় সেটি আসলে জনগণের মতামত কিংবা জনগণের সামনে তুলে ধরা। এই মানবিক করিডোরের আসলে পজিটিভ, নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচক কি দিকগুলো আছে, তারপরে যদি একটা জনমত যাচাইয়ের মাধ্যমে জনগণ চায়, জনগণ বা রাজনৈতিক যে ঐক্যমত্যের যে বিষয়, সরকার, সংসদ এগুলো থাকে, তাহলে হয়তো এই করিডোর দেয়া না দেওয়ার বিষয়। আপনি একটা ভালো পয়েন্ট এনেছেন। আমি এটুকু বলি যে কলোনিয়ালিজম চলে গেছে, তাই না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু এখন কিন্তু নিও কলোনিয়ালিজমের যুগ। এটা কি, আগে ধরেন যে কি হতো যে রবার্ট ক্লাইভ জাহাজ নিয়ে এসে একটা দেশ বা মহাদেশ দখল করে ফেলতো, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নেই, কিছু নেই, এবং মানুষও বর্ষতা মেনে নিত। এখন কিন্তু আপনি এটা পারবেন না। একটা দেশে যে আপনি দখল করে ফেলবেন, জাতিসংঘ আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, অন্যান্য দেশ আছে, বাইলেটারাল রিলেশন আছে, প্যাক্ট আছে, অনেক কিছু আছে, তাই না? তো এখন কি করতে হবে, আপনাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যে আমি একটা উদাহরণ দিই আর কি, মালিতে আমি মিশন করেছি। তো মালিতে ধরেন যে ফ্রেঞ্চ উপনিবেশ ছিল, তো মালি হচ্ছে ইউরেনিয়াম রিচ এরিয়া, আবার ফ্রান্সের আপনার শিল্প কারখানার 35% হচ্ছে ইউরেনিয়াম বেসড, হ্যাঁ, জ্বালানি। তো ফ্রান্সের ইউরেনিয়াম লাগবেই। তো ফ্রান্স যদিও এখান থেকে 1960 সালে কত সালে চলে আসছে, কিন্তু তার তো ইউরেনিয়াম দরকার হবে। কিন্তু আগে যেরকম 60 সালের আগে যেভাবে ঢুকছিল সে 100 বছর না 150 বছর, সেইভাবে তো এখন আর ওর যোগাযোগ পারবে না। তো কি হলো, আল কায়দা ইন মালি, ওটা আনা হলো, আনসারুল কে যেন আরেকটা দল আছে বড়, ওদেরকে আনা হলো, একটা গন্ডগোল ক্রিয়েট করা হলো, আজিত আরেকটা পার্ট করা হলো, দুইটা গৃহযুদ্ধ শুরু হলো। তখন ফ্রান্স আবার মানবতার নামে যে ওখানে ঢুকলো, আপনি ওয়ার্ল্ডকে দেখালেন আপনি মানবতার নামে, কিন্তু ওই সিচুয়েশনটা কিন্তু ফ্রান্সেরই ক্রিয়েট করা। তো ধরেন যে এখন আপনাকে দেখাতে হবে, যেমন সাদ্দামের কাছে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সো আমি ঢুকতেছি, আসলে জানে যে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন নাই, মানে নিউক্লিয়ার থাকলে, মানে নিউক্লিয়ারের মধ্যে কিন্তু যুদ্ধ হয় না, ও যেত কিনা। তো বাট ওয়ার্ল্ডকে মেসেজ দেওয়া হচ্ছে এখানে আছে, সো এটাকে বলে ফলস ফ্ল্যাগ। হ্যাঁ, এটা রবার্ট ফ্লিক্স বেশি ব্যবহার করতেন টার্মটা, প্রয়াত সাংবাদিক। তো এই একটা সিচুয়েশন করে আপনাকে ঢুকতে হবে। এখন যদি এখানে কোনো সুপার পাওয়ার এইখানে দিলে, ওই যে আরাকান আর্মি, অন্যান্য আর্মি
আর্মি ইনসার্জেন্সি, আবার এই এলাকাকে এশিয়ান কসোভো বলে। এখানে আবার খ্রিস্টান মেজরিটি আছে, অনেকে বলে যে এখানে একটা খ্রিস্টান স্টেট করার একটা আইডিয়া ওয়েস্টার্নদের আছে। আরও রিজন আছে, মালাক্কা স্টেট আছে, চায়নার আধিপত্য আছে, চায়নার ইন্টারেস্টের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেটা পরে আসবো। তো এইটা যদি মানে ধরেন যে ওরকম কোনো গ্লোবাল বা সুপার পাওয়ারের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করা হয়, দেন উই আর ইন এ ডিপ ট্রাবল। এবং এটা কিন্তু ওই এক্সপার্টদের এবং আপনি ধরেন যে রাজনৈতিক সরকার বা সংসদ যখন আসবে তখনই এটা আলোচনা করে ডিসিশন। এটি একটি অদূরদর্শী সিদ্ধান্ত। আর এখন যদি ইমিডিয়েট ওরকম হয় তো ইয়ার ড্রপও তো করতে পারে, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় যে যদি পরাশক্তি যারা আছেন, পরাশক্তির গুটি হওয়াটা বাংলাদেশের জন্য এক ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত হবে। আমরা চাইবো যে সেটি সরকার অবশ্যই জনগণের সামনে তুলে ধরবেন এবং এই করিডোর দেয়া না দেওয়ার বিষয়ে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে। যেহেতু সংসদ নেই, সেহেতু একটা সংলাপের মাধ্যমে এগুলো সমাধান। রাজনৈতিক দলগুলোর কনসেনসাস থাকলে হলো যে মানে কেয়ারটেকার গভর্নমেন্টের তো রাজনৈতিক বা জনগণের একটা অংশ তাদের সাথে নেই। সো রাজনৈতিক দলের কনসেনসাস মানে এটা সমস্ত জনগণের অ্যাগ্রিমেন্ট। সো সেই ক্ষেত্রে মানে সবাই এটা রেসপন্সিবল। বাট এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটা ভুল হতে পারে যদি এটা কোনো বুমেরাং হয়। কারণ কঙ্গোতে দেখেন ওখানে কিন্তু জিনোসাইডের সিচুয়েশন হয়েছিল মানবিক করিডোর দিয়েই, ঠিক আছে? তো যেটা হচ্ছে এটা যদি পরে বুমেরাং হয় তো হিস্ট্রি কিন্তু ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল যাকেই বলেন তাদেরকে কিন্তু ক্ষমা করবে না। তাদের তখন কিন্তু এই নামটা কিন্তু এইভাবে আসবে। তারা এটাকে নিজেদের স্বার্থে বা একটা বিশেষ শ্রেণীর স্বার্থে তারা এটা অ্যালাউ করে তারা এই জাতিটাকে মানে এই বিপদে ফেলে গেছে। এই ধরনের একটা ব্লেম কিন্তু তারা নিতে কি চাইবে কি না বা এই ব্যাপারটা তাদেরও চিন্তা করার ব্যাপার আছে, ঠিক আছে? এই যে মানবিক করিডোর কিংবা এই মিয়ানমার কেন্দ্রিক যে একটা আন্তর্জাতিক পলিটিক্যাল ডিপ্লোমেসি, আসলে এখানে ভারতের কি লাভ কিংবা চায়নার কি লাভ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কি লাভ? বাংলাদেশের তো এখানে বাণিজ্যিক বা অন্য কোনো ধরনের লাভ নেই, সেটি তো স্পষ্ট। ওই করিডোরটির নামই হলো মানবিক করিডোর। এই বিষয়টি যদি আসলে বলতেন। আচ্ছা, এই বিষয়টা যদি বলতে হয় তাহলে আগে হচ্ছে যে আপনার এই এশিয়া এবং ইন্ডিয়া সেন্ট্রিক, ইন্ডিয়ান ওশান সেন্ট্রিক পাওয়ার ইকুয়েশনটা কি এটা বুঝতে হবে। এবং ইউএসএ, চায়না এবং ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, এদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা কী এখানে, সেই জিনিসটা আপনাকে একটু বলতে হবে। না বললে কিন্তু আপনার ধরেন যে জিনিসটা হয়তো বা দর্শকরা বা ক্লিয়ার হবে না। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু বলি জিও পলিটিক্স অ্যান্ড জিও স্টাডি। হ্যাঁ, এটা আমরা অনেক সময় লুজলি ব্যবহার করি। জিও পলিটিক্স হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার, যেটা হচ্ছে যে আপনার এই যে যেমন এই মায়ানমার বাংলাদেশের এই অংশটা, এটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ফিচার। এইটাকে ব্যবহার করে যখন কোনো স্ট্র্যাটেজি বা কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু ফর্মুলেট করা হবে সেটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি। এখন এই জিও পলিটিক্যাল ফিচার নিয়ে কোনো জিও স্ট্র্যাটেজি আছে কি না তো সেটা চিন্তা করার ব্যাপার আছে। তো আমি প্রথমে এশিয়ান পাওয়ার ইকুয়েশনটা বলি। আপনারা জানেন যে আগে পাকিস্তানের সাথে ইউএসএর একটা ভালো রিলেশন ছিল। কেন? কারণ তখন কমিউনিজম ছিল। তো রাশিয়া যখন আফগানিস্তানে ঢুকলো তখন ইউএসএ হ্যাড টু বি কনসার্ন যে এরা আবার পাকিস্তান হয়ে ইরান হয়ে তেলের বেল্টে চলে যায় কিনা। তো ওইখান থেকে রাশিয়াকে সরাতে হবে। তো এই জন্য তার পাকিস্তানে একটা বেস দরকার হলো। তো ওই বেস থেকে সে আফগানদেরকে ফাইট করলো, তাই না? তারপরে প্রক্সি ওয়ার কি নিজে করে নাই, ওই মুজাহিদ টুজাহিদদের করেছে। তো ওখান থেকে ধরেন যে রাশিয়া উইথড্র করলো, তাই না? কিন্তু 1990-তে তো কমিউনিজম ফল করছে, তাই না? তো এখন কি আর ওই থ্রেট আছে যে রাশিয়া দিতে ঢুকবে? সো পাকিস্তানের আর দরকার নেই তার। কিন্তু ইউএসএর নেক্সট এনিমিকে চায়না। আচ্ছা, এখন ধরেন যে ইউএস স্ট্র্যাটেজি এখানে হচ্ছে যে চায়নাকে নেক্সট 50 ইয়ার্স তাকে কাউন্টার করতে হবে, তার র্যাপিড রাইজটাকে ড্র ডাউন করাইতে হবে, তাই না? তো আপনি ধরেন যে এখন ইউএসএ যদি চায়নাকে কন্ট্রোল করতে চায় তার কি কি জিনিস বা মিস দিয়ে এই এশিয়া এবং ইন্ডিয়ান ওশনে কন্ট্রোল করতে পারবে। একটা হচ্ছে ইন্ডিয়া কার্ড। ইন্ডিয়ার সাথে যদি কিছু ঠুকাঠুকি লাগাই দেওয়া যায় তাহলে ওয়ারের মাধ্যমে মানে ধরেন যে চায়নার কিছু ক্ষতি হবে বা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এই জন্য ইন্ডিয়ার সাথে এখন তার গুড রিলেশন। আচ্ছা, আরেকটা ধরেন যে নিচে মালাক্কা স্টেট আছে, যে মালাক্কা স্টেট দিয়ে চায়নার 80% অয়েল যায়, এটাকে বলা হয় চায়নার লাইফ লাইন। তো
আপনি যদি এই মালাক্কা স্টেট কোনো কারণে ব্লক করতে পারেন বা ইউএস এর প্যাসিফিক কমান্ড আছে তারা যদি ব্লক করে তাহলে চায়না এদিক দিয়ে তেল নিতে পারতেছে না, তখন তাকে তেল নিতে হবে পাকিস্তানের গাদার পোর্ট হয়ে ওই কারাকোরাম দিয়ে একটা পাইপলাইন ওরা করতেছে ওই দিক দিয়ে নিতে হবে। বাট দেয়ার ইজ এ প্রবলেমটা কি এদিক দিয়ে নিলে তার জ্বালানি খরচ বেড়ে যাবে এবং তার প্রোডাকশন কস্ট 10% বেড়ে যাবে। এবং 10% বেড়ে গেলে কি হবে, এই যে চায়নার একটা ওয়ার্ল্ডে যে বিরাট একটা চিপ প্রোডাক্টের একটা রাজত্ব আছে এই রাজত্বটা ফল করবে এবং এইটা ফল করা মানে তার ইকোনমিতে সে আর ইউএস এর সাথে ওরকম মানে টক্কর দিতে পারবে না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস। এখন এটা ইউএসএও কন্ট্রোল করতে চায় এবং চায়নাও এটাকে নিরাপদ রাখতে চায়, ঠিক আছে। এই জন্য ধরেন ইউএসএ যদি এটা মানে এদিকে মায়ানমারের এখানে যদি কোনো একটা ফিজিক্যাল মালাক্কা প্রণালী তাহলে কিন্তু মালাক্কা স্টেটের প্রতি তার কন্ট্রোল মানে কমপ্লিট কন্ট্রোল এস্টাবলিশ হয়ে গেল। দিস ইজ ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অফ ইউএসএ। এখন চায়না কি চায় দেখেন, চায়না হচ্ছে তার এখানে এক নাম্বার হচ্ছে চায়নার এখানে এশিয়ান এনিমি হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে সে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট এই পলিসিটা সে ফলো করে, যেটা হচ্ছে ধরেন যে অন্যান্য ফর্মেও আছে ওয়ান বেল্ট ওয়ান রোড ওভার এবং সিল্ক রোড যেটা বলে আর কি, হ্যাঁ স্ট্রিং অফ পার্ল বলে। এখানে পার্ল কোনগুলা দেখেন, ইন্ডিয়ার এই পাশে উত্তর কোরিয়া আছে চায়নার সাথে ভালো রিলেশন, মায়ানমার আছে চায়নার সাথে ভালো রিলেশন, বাংলাদেশের সাথে যদি এস্টাবলিশ করতে হবে একবার যায় একবার আসে তো গুড রিলেশন। শ্রীলঙ্কার সাথেও তার একটা রিলেশনে একবারে হয়েছে আবার চলে গেছে, অনেক লোন টোন নিয়ে যে গন্ডগোলের পরে চলে গেছে। আর এদিকে পাকিস্তান তো আছেই, পাকিস্তানের সাথে চায়নার একটা লং টার্ম রিলেশন আছে, তাই না? তো তাহলে দেখেন ইন্ডিয়া কি হলো, উত্তর কোরিয়া মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা স্ট্র্যাটেজিক্যালি আনসাইকেলড হয়ে গেল না? তো দিস ইজ ওয়ান অফ হিজ পলিসি ইন্ডিয়ার এগেনস্টে। আচ্ছা, আবার মালাক্কা স্টেট তার তো ভালনারেবল, এটাকে করতে হবে। এই জন্যে সে মালাক্কা স্টেটকে সবসময় নিরাপদ রাখতে হয়। এই জন্য কী হয়েছে দেখেন যে 50 বছর বা 60 বছর ধরে সে মায়ানমার আর্মিকে সাপোর্ট করে গেছে এবং এখানে মিলিটারির সাথে তার একটা রিলেশন হয়েছে। এবং এদিকে আপনি ধরেন যে ওই কোকো আইল্যান্ড দিয়ে সে তার মিলিটারি বেস করেছে। তো এটা করেছে কেন, ওই মালাক্কা স্টেট যদি থ্রেটেন হয় সেক্ষেত্রে সে যাতে কাউন্টার মেজার নিতে পারে। সো এখানে চায়না তারও একটা ইন্টারেস্ট আছে মায়ানমারের উপরে কন্ট্রোলে রাখা, এবং এটা কিন্তু সে রেখেছে মিলিটারি সরকারের মাধ্যমে ভালো রিলেশন রেখে। এখন ইউএসএ তো ট্রাই করেছিল আগে, সুকি যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসে তাহলে কিন্তু আবার ইউএসএ এর সাথে একটা রিলেশন চলে যাবে। তো সেই ক্ষেত্রে চায়না থ্রেটেন, চায়না তো সেটা চাবে না। এই জন্যই হয়তো ওই যে মঙ্গের গন্ডগোল বা যেটাই বলেন সেটা ক্রিয়েট করানো। কারণ মায়ানমার গভর্নমেন্টের মিলিটারি গভর্নমেন্টের একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, ওই দেশে কেন অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা একটা পিকুলিয়ার কারণটা আমি একটু বলি যে ওই দেশে 41টা ইনসার্জেন্সি এবং কোনো প্রভিন্স আরেক প্রভিন্সকে মানে বিশ্বাস করে না তারা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ইভেন সুকি যখন ইয়ে হয়েছিল তখন সুকি তো বামার থেকে আসছে, কুকি বা আরাকান বা অন্যান্য ও কি বামারকে সাপোর্ট করবে কিনা, হ্যাঁ। ওদের ভিতরে যেহেতু ট্রাইবাল বা কমিউনাল সেপারেশনটা খুব বেশি, সেন্টিমেন্টটা যেহেতু মারামারি করতেছে এই জন্য একজন একজনকে ভয় পায়। সেই ক্ষেত্রে আর্মি আসলে তারা ভাবে একটা নিউট্রাল পার্টি আসছে, কোনো উপজাতির না বা কোনো ট্রাইবের না, সেই ক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে। এবং তারা আর্মি যেহেতু আসলে সবসময় মানে একটা সেগমেন্টকে নিয়ে নেয়, আর্মি মংকে নিয়ে নিচ্ছে, মংদের একটা প্রভাব আছে, সেই কারণে আর্মি ওখানে খুব কম চ্যালেঞ্জ হয়। এবং চায়নার সাথে একটা রিলেশন, এখানে চায়না অনেক ইনভেস্টমেন্ট করছে। সো এটা মালাক্কা স্টেটের জন্য। আচ্ছা, এখন আসলে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি? ইন্ডিয়া আবার চায়না যে তাকে এরকমভাবে এনসার্কেল করে রাখবে এটা সে চায় না, সেভাবে ইন্ডিয়ান ওশন তার নিজস্ব প্রপার্টি এবং এখানে তারই আধিপত্য থাকা উচিত। তো এই জন্য ও স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট করতে চাইলে ইন্ডিয়া ওশন অফেন্সিভ স্ট্র্যাটেজি ফলো করে, মানে সে ওই ওর এনসার্কেলমেন্ট ভেঙে সে বাইরে চলে আসবে আর কি, হ্যাঁ। এই জন্যে ইন্ডিয়া অনেক সময় আফ্রিকা টাফ্রিকা এদিকে ইনভেস্ট করার এবং এদিকে আন্দামানে তার বেজ আছে এগুলো করেছে, কারণ তারও ইন্ডিয়ান ওশনে আধিপত্য এবং মালাক্কা স্টেট তারও তো দরকার। কারণ চায়নার সাথে যদি ফিউচারে তার কোনো ঝগড়া হতো, মালাক্কা স্টেট যে 62-তে যেটা হয়েছিল যে যুদ্ধের সময় তখন কিন্তু বলেছিল যে আমরা মালাক্কা স্টেট ইয়ে করবো। এখন দেখেন এখানে 3টা সেপারেট এন্টিটি, আমি পাকিস্তানেরটা বাদ দিলাম, পাকিস্তান তো ওরকম সুপার পাওয়ার না, বাট পাকিস্তানের একটা অবজেক্টিভ আছে যে এখানে 7 সিস্টারটা এখানে। তো সে এখানে কিন্তু পাকিস্তানের আইএসআইয়ের অনেক এজেন্ট আছে, তারা চায় যে 7 সিস্টার আলাদা করে দিতে ইন্ডিয়া থেকে। যাই হোক, বাট এই মায়ানমারের এখানে যে আপনি টাগ অফ ওয়ারটা হবে কার হবে? আপনি ইউএসএ যদি এখানে ফোর্স প্রেজেন্স করায় তাহলে চায়না উইল নট লাইক ইট।
ইভেন ইন্ডিয়া মে নট লাইক ইট, হ্যাঁ, কারণ সেই ক্ষেত্রে তো এই আধিপত্যটা ইন্ডিয়ার আমেরিকার কাছে চলে যাচ্ছে এবং বাংলাদেশের মধ্যে তখন সে যে আধিপত্যটা করতো সেটাও তো পারবে না। তো এখানে ইউএসএ এবং চায়না মানে এদের মধ্যে একটা টাগ অফ ওয়ারে বাংলাদেশ পড়ে যাচ্ছে এবং চায়না উইল নট লাইক ইট এবং ইন্ডিয়াও এটা লাইক করবে না। ইন্ডিয়া চাইবে যে ঠিক আছে ইউএসএর সাথে ভালো সম্পর্ক থাকবে, বাট তুমি আমার ডোমিনেশন মানো এবং আমার সাব স্টেট হিসেবে থাকো, এটি তো তার স্ট্র্যাটেজি। তো এইখানে বাংলাদেশ কি হচ্ছে দেখেন, একটা ইন্টারনাল যে ইনসার্জেন্স থেকে একটা সমস্যা সিকিউরিটি যেটা বললাম, আর হচ্ছে বড় স্ট্র্যাটেজিক লেভেলে যদি চায়না চেতে যায় বা চায়না যদি রাগ করে তাহলে কিন্তু ইউএসএ সুপার পাওয়ার, ঠিক আছে, ইউএসএর সাথে ভালো রিলেশন থাকলে ইভেন ইন্ডিয়া এবং চায়নাকেও কাউন্টার করা যাবে। কিন্তু চায়না এবং ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি, ইউএসএর সাথে আমাদের জিওগ্রাফিক্যাল কানেকশন নেই, কিন্তু চায়না এবং ইন্ডিয়ার সাথে আছে। যেমন চায়না রেগে গেলে রাগ করলেই কিন্তু রোহিঙ্গা ঢুকাই দিতে পারবে, আরও রোহিঙ্গা ঢুকাই দিতে পারবে, বা আরও ইনসার্জেন্ট ওইখান থেকে আরাকানদেরও ঢুকাই দিতে পারবে, তাই না? কিন্তু ইউএসএ কিন্তু সেটা নাই, ইউএসএ পারবে না। আবার ধরেন ইন্ডিয়া ওইটা পারবে বিভিন্নভাবে সমস্যা করতে। সো এখানে বাংলাদেশকে খুব মানে চিন্তা করে স্টেপ নিতে হবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ঠিক আছে ইসরায়েল একটা ছোট দেশ, ইউএসএর সাথে ভালো রিলেশন দেখে খুব মানে ডমিনেন্টলি মিডল ইস্টকে কন্ট্রোল করছে, কিন্তু আমরা কি ইকোনমিক্যালি মিলিটারিলি সেরকম পর্যায়ে আছি? নেই। আরেকটা হচ্ছে যে আমাদের যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর যেটা চায়না এবং ইয়ের সাথে, সেটা ইউএসএর সাথে পার্টনারশিপে বা ইউএসএর সাপোর্টে গেলে কতটুকু হবে সেটা হচ্ছে মানে অনেক চিন্তার বিষয়। এবং আরেকটা হচ্ছে ইউএস স্ট্র্যাটেজিতে তারা যে দেশে গিয়েছে একটা সময় পরে ওই দেশে থেকে তার স্বার্থ শেষ চলে আসছে। যেমন পাকিস্তান দেখেন, স্ট্র্যাটেজিক ইউটিলিটি কিন্তু পাকিস্তানের নাই। তো এই ব্যাপারটাও কিন্তু মানে বিবেচনার ব্যাপার আছে। হ্যাঁ, তো এটা রং কিছু না, যেটা বলে ইন্টারন্যাশনাল রিলেশনে দ্যার ইজ নো ফ্রেন্ড অনলি পার্টনার। যতদিন ইন্টারেস্ট আছে আমি বলি, তো ইন্টারেস্ট শেষ হয়ে গেলে তো তখন মানে প্রতিবেশী এবং রিজিওনাল একটা পাওয়ারের সাথে খারাপ রিলেশন করা মানে এটা কতটুকু ফলপ্রসূ হবে, এই ব্যাপারগুলো জাজ করার ব্যাপার আছে। আর এই ইন্টারনাল ইনসার্জেন্সি এবং সিকিউরিটি রিলেটেড প্রবলেমগুলো আমি বললামই। তারপর মায়ানমারের সাথে আপনার খারাপ রিলেশন হবে, তাই না? তো এই ফ্যাক্টরগুলো বিবেচনায় না নিয়ে হঠাৎ করে এরকম একটা মানে সে ডিসিশন নেওয়া, ইট উইল নট বি ওয়াইজ। না, এখন আমরা আরেকটি বিষয়ে আসবো, এই যে পুশ ইন, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে পুশ ইন, এগুলো আসলে এই আওয়ামী লীগের গেল 16 বছরে আমরা অনেক কিছু দেখেছি। এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, এটা একটা আলাদা বিষয়। কিন্তু এর আগে আমরা কখনো বাংলাদেশকে এরকম এতটা অনিরাপদ, কোনো জবাবদিহিতা নেই, কিংবা একদিকে আপনার মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, কিছুদিন পর পর এখনো রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে পুশ ইন করা হচ্ছে এবং তাদের মধ্যে ভারতীয় নাগরিকও পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন যে আমরা আমাদের যে চুক্তিটি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে এই নাগরিক বিনিময়ের ব্যাপারে সেইটি অনুসরণ করেই আমরা এই ফিরিয়ে নেব যে দেশের নাগরিক সেই দেশে। তাহলে আমাদের স্বভাবতই কি এমন প্রশ্ন আসে না, আসলে বাংলাদেশটা আসলে কি এই মুহূর্তে আসলে কি অনিরাপদ? আচ্ছা, তো যেটা হচ্ছে যে প্রশ্নটা মানে এটাও সাম্প্রতিক এবং পুশিন যেটা আমরা দেখেছি আগেও হয়েছে, বাট এত ম্যাসিভ স্কেলে হয়নি। মানে কতদিনের যেন প্রায় 1800 এরকম হয়ে গেছে, তাই না? এবং বিভিন্ন সাইড থেকে এটা হয়েছে। তো এটা কারণটা বলি আর কি হতে পারে। হ্যাঁ, তো এখানে তো আগে একটা ইন্ডিয়ান মানে আওয়ামী লীগকে তো আমি বলবো পাপেট সরকার আর কি। হ্যাঁ, যে মানে ইন্ডিয়ান করদরাজ্য করে ফেলার আলটিমেট অবজেক্টিভ ছিল হয়তো। তো যেটা হচ্ছে যে ইন্ডিয়া এই পজিশনটা হারিয়েছে এখান থেকে। তো এই পজিশনটা হারালে তো তার ওই যে ইন্ডিয়ান ওশনে যে ডমিনেন্স সেটা তো নষ্ট হয়ে যাবে। চায়না তখন ওটা রিকভার করে নেবে, মানে অকুপাই করে নেবে, বা ইউএসএ তখন অকুপাই করবে, এটা সে মানতে পারতেছে না, ঠিক আছে? বা ইকোনমিক যে অ্যাডভান্টেজগুলো সে পাচ্ছিল বা আওয়ামী লীগ সরকার যেভাবে তাদেরকে মানে দিচ্ছিল সেটা সে পাচ্ছে না। তো সেটা রিকভার বা রিগেইন করতে চাবে এবং যতদিন না চাবে তখন এইটাও এস্টাবলিশ করার চেষ্টা করবে, ইফ ইউ আর নট ইন এ গুড টার্ম উইথ মি দেন ইউ হ্যাভ মেনি প্রবলেমস। হ্যাঁ, কারণ কি ওদের স্ট্র্যাটেজিক কালচারটা হচ্ছে কি যে এটা আপনার পলিসি চেঞ্জ হলেই যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সেরকম না। কারণ নেহরু ডক্ট্রিনে ছিল, সো ফার আই ক্যান রিমেম্বার, যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন দ্য ইনস্ট্যাবিলিটি অফ দ্য নেইবার্স। এটা চাণক্য থেকে আসা খুব দুষ্ট নীতি আর কি। এটা থেকে নরসিংহের আবাসিংহে তারা একটু সরে এসেছে, কারণ মডার্ন ওয়ার্ল্ডে আপনি কোঅপারেশনের মাধ্যমে মানে আপনি এই যুগে তো আপনি চাণক্য নীতি অবলম্বন করতে
চাইলে তো এখন তো সভ্যতার যুগ বলে। না না না, সেটা এখন তো আগে তো মানুষ তীর ধনুক নিয়ে যুদ্ধ করতো। যেটা বললাম যে স্ট্র্যাটেজিক কালচারটা যখন এটা ফর্ম হয়ে যায় তখন এটা থেকে সরে আসতে মানে একটু সময় লাগে। ওদের যদিও এটা থেকে সরে আসতে যাচ্ছে বাট এখনো পারেনি। এই জন্যই তো বিগ ব্রাদারলি অ্যাটিটিউড। মানে ধরেন যে আপনি শুধু বাংলাদেশের সাথে নয়, মানে একমাত্র আরেকটা হিন্দু দেশ নেপালের সাথে তার খারাপ রিলেশন, শ্রীলঙ্কার সাথে তার খারাপ রিলেশন, মায়ানমারের সাথে কি খুব ভালো রিলেশন, ওই যে সার্জিক্যাল অপারেশন বর্ডারে করে। মানে এখানে সে একটা রিজিওনাল পাওয়ারের আরও রেসপন্সিবল হওয়া উচিত ছোট দেশগুলোর প্রতি। হ্যাঁ, তো সেখানে সে দায়িত্ববান না, রাদার তার হেজেমনিস্টিক একটা অ্যাটিটিউড আছে, এটা কেউ পছন্দ করবে না। মানে আমি কিন্তু বাংলাদেশের সাথে তার খারাপ সম্পর্ক বলি না, জনগণের সাথে তার খারাপ সম্পর্ক। সরকারের সাথে তো ভালো রিলেশন ছিলই, কিন্তু এটা তো হচ্ছে যে জনগণ এটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছিল না। তো যেটা হচ্ছে যে আপনি পুশিংটা, আপনি মানবিক করিডোর যেরকম বললাম যে একটা অ্যাকসেপ্টেড, পুশিং কিন্তু কোনো অ্যাকসেপ্টেড ব্যবস্থা না। এখানে নিয়ম হচ্ছে আইন অনুযায়ী কোথাও যদি কোনো অবৈধ মানে নাগরিক অন্য দেশে ধরা পড়ে বা প্রতিবেশী দেশের হয়, তার এম্বাসির থ্রুতে মানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, তার এম্বাসিকে জানানো হবে, এবং যখন তার শাস্তিটা শেষ হবে তখন সে বা ইন দা মিড প্রসেসে যদি নিয়ে যেতে পারে শাস্তির, বা সেটাকে নিয়ে মানে তার দেশে পাঠানো হবে। দিস ইজ দ্য লিগ্যাল রুল। এবং আন্তর্জাতিক রুল আছে, তারপরে আপনার মানবাধিকার রুল আছে। আপনি কোনো ক্রস টার্ম ভুলে গেছে এখন, মানে যেটা হচ্ছে যে আপনি কোনো মানুষকে এমন একটা সিচুয়েশনে ফেলতে পারবেন না যেটা হচ্ছে তার প্রাণের বা তার আইডেন্টিটির সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কী হচ্ছে, পুশিংয়ে একটা গ্রুপ যাদেরকে বলা হচ্ছে যে এরা অবৈধ এখানে, তাদেরকে বর্ডার ক্রস করা মানে ফোর্সে যে তোমাদেরকে গুলি করা হবে বা সামথিং, তোমরা দৌড়ে চলে যাও। হ্যাঁ, এটা কোনো সভ্য প্রসেস না, এটা অ্যাকসেপ্টেডও না। এটা হয়তো বা করে যে ঠিক আছে যে মানে ওই লিগ্যাল প্রসেসটা অনেক সময় লাগে, তো সেটা অ্যাভয়েড করার জন্য এটা করে। অথবা আমি এই দেশে অবৈধভাবে কিছু ঢোকাবো কোনো একটা প্ল্যান নিয়ে, যেমন এই যে আমরা দেখছি যে কয়েকদিন আগে সুব্রত বাইনটাইন বলা হচ্ছে। তো এই যে আপনি ভারতীয় নাগরিক দেখতেছেন, এরা কি ওরকম কোনো এজেন্ট কিনা যে ঠিক আছে ওদের তো ধরেন যে এখন তো ইন্টারপোল অনেক ডাটা থাকে এয়ারপোর্টে বা মানে আপনার নেটওয়ার্কিং এর কারণে অনেক ডাটা অস্থিতিশীল করা। হ্যাঁ, যে এরকম কোনো এজেন্টকে ঢোকানো হচ্ছে কিনা, কারণ আপনি ভারতীয় নাগরিকের তো তার আধার কার্ড বা অন্যান্য কিছু থাকার কথা, তাই না? তো তাকে কেন পাঠানো হবে? সো দ্যাট ইজ এ কোশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি যখন এই একটা গ্রুপকে আপনি যখন ওরা ওই পাশে ছিল এই পাশে পাঠিয়ে দিলেন, এখানেও কিন্তু তার আইডেন্টিটি নাই, বা এখান থেকে হয়তো বা অনেক আগে এসে চলে গেছে। সো সে কি হচ্ছে তখন? একটা ছোট্ট গ্রুপ হলেও যে সে তার কোনো আইডেন্টিটি নাই, তার কোনো জব নাই, তার কোনো বাসস্থান নাই, তার খাদ্যের নিরাপত্তা নাই। তো বর্ডারে তো অনেক ট্রান্সন্যাশনাল ক্রাইম নেটওয়ার্ক থাকে, এবার ড্রাগ, আপনার হিউম্যান ট্রাফিকিং, তারপরে বডি পার্টস, হ্যাঁ, এই ধরনের থাকে। এদেরকে ধরেই যে এরা ওই যারা বডি পার্টস বিভিন্ন জায়গায় বা ইয়ে করে, ওই যে লিভার বা কলিজা বা হার্ট এগুলো বিভিন্ন জায়গায়, তারাই যে এদেরকে মানে কিল করে পাঠাবে না, কারণ এদের তো কোনো প্রোটেকশন নাই, এদের কোনো রাইট নাই। তো এইভাবে পাঠানোটা কিন্তু খুব ডেঞ্জারাস। এটা মানবাধিকার আইনেও মানা, ইয়েতে মানা। বাট ইন্ডিয়া এখন পাঠাচ্ছে হচ্ছে যে ধরেন যে যদি ওই নীতিতে হয়ে থাকে যে ঠিক আছে আমাকে যদি ইফ ইউ আর নট গিভিং অ্যাক্সেস, কিন্তু সরকারের পক্ষ থেকেও তো শক্ত কোনো পদক্ষেপ দেখছি না আমরা। অবশ্যই এটা মানে না, আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে এটা জানানো হয়েছে, বাট একটা তীব্র প্রতিবাদ যেটা, হ্যাঁ, সেই ধরনের প্রতিবাদ আমরা দেখিনি। যেমন সেভেন সিস্টার নিয়ে যেরকমভাবে একটা কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন, বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছেন এটার ক্ষেত্রে বলেনি। বাট এটা যেভাবে হচ্ছে এটা নর্মাল মনে হচ্ছে না। নর্মাল হলে ওই আগের মতোই মাঝে মাঝে পুশিং করার ব্যবস্থা হতো, বাট এটাকে ম্যাসিভ স্কেলে এবং অল আউট দ্য বর্ডার, এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যে যেটা বলা হচ্ছে যেটার ভিতরে ইন্ডিয়ান নাগরিকও আছে। সো হু অল আর দে? তাদের অবজেক্টিভ কি? এটা কি সরকার, পার্শ্ববর্তী দেশের সরকার কি এটা প্যাট্রোনাইজ করে করতেছে উইথ অ্যান অবজেক্টিভ, যে সামনে কোনো একটা ঘটনা বা একটা প্ল্যান করা আছে, ওই টাইমে ধরেন যে অল আউট অফেন্সিভে বা ধরেন যে এই যারা এজেন্টকে ঢুকানো হচ্ছে তারা একটা নাশকতামূলক কাজ করে, সেই আশঙ্কা তো থেকেই যায়, সেই আশঙ্কা তো সেই জিনিসটা রয়ে গেছে। আমরা আশা করব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিষয়টি আসলে তারপরে আপনার দেশের সিচুয়েশন তো ভালো না। আপনি দেখেন যে একটা হচ্ছে বিপ্লব পরবর্তী অবস্থা, এই সময় টার্মোয়েল থাকেই, তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, তো আপনার এটা তো একটা নাজুক অবস্থা। তারপরে পুলিশ যে ল এনফোর্সিং এজেন্সি যে প্রিন্সিপাল, তারও তো একটা ড্যামেজড অবস্থা, তাই না? একটা এই বিপ্লবের তো টার্গেটই ছিল পুলিশ, সো পুলিশের এখনো কনফিডেন্স লেভেল আসেনি এরকম তা, এবং যে জনবল ঘাটতি সেটাও পূর্ণ হয়েছে কিনা। তারপরে ধরেন যে বাজারে প্রচুর ব্ল্যাক মানি আছে, যারা ওই পারে চলে গিয়েছে বা ইয়ে করেছে তারা তো ব্ল্যাক মানিগুলো ওরকমভাবে নিয়ে যেতে পারেনি। এবং আপনি আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিশনারের কাছে পর্যন্ত 1000 কোটি টাকা আছে, এরকমভাবে চুরি হয়েছে সেই সময়, তাই না? তো এই টাকাগুলো কোথায় আছে? এই টাকাগুলো যদি ক্রাইম নেটওয়ার্কের পিছনে বা এই যে ইয়ের পিছনে ব্যবহৃত হয়, এটা কিন্তু মানে যদি না করে, এটা টেক কেয়ার যদি না করা হয়, ইভেন ইলেকশন এটা না করলে কিভাবে কি হবে সেটা একটা ব্যাপার। যাই হোক, প্রত্যাশা থাকবে সরকার যেন এই বিষয়গুলো পদক্ষেপ নেয় যথাযথ। আমরা এখন আরেকটা বিষয় হলো যে নির্বাচন নিয়ে যে সংকটটি তৈরি হয়েছে, অর্থাৎ নির্বাচনের যে তারিখ, সেটি আসলে তারিখ বলবো না আমরা, সময়। সরকার বলছে এখনো যে সংস্কার শেষ করে সেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এখনো গতকাল বৈঠকেও সেই বিষয়টি নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে একটি বাকবিতণ্ডা হয়েছে, যেটি গণমাধ্যমের রিপোর্টে আমরা দেখেছি যে এনসিপি বক্তব্য এক ধরনের, বিএনপির বক্তব্য এক ধরনের, তারা সমঝোতা আসতে পারেনি আসলে নির্বাচনটি কখন হবে। এই সংকটটি আসলে কি আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটিকে কি আরো অন্ধকারের, অথবা আমি বলবো যে আরেকটি সংকট, গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে কিনা 11-11 মতো, আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। এটাও সমসাময়িক এবং বার্নিং কোশ্চেন। এখন কথা হচ্ছে কি যে আপনি ব্রাউনের একটা কথা বলবো আমি, কাহালিল জিব্রানের দ্য প্রফেট বই থেকে, যেটা আমি খুব পছন্দ করি, যে মোস্ট লাভ ইজ লস্ট হোয়েন হোয়াট ইজ সেইড ইজ নট মেন্ট অ্যান্ড হোয়াট ইজ মেন্ট ইজ নট সেইড। আপনার একটা মানুষের প্রতি ভালোবাসা বা রেসপেক্টটা নষ্ট হয়ে যাবে যখন আপনি যে কথাটা আপনি বলতে যাচ্ছেন সেটা মিন করছেন না, মানে আপনার ভিতরের কথা এবং বাইরের কথা আলাদা। তো এইখানে এনসিপি তো চাচ্ছে আসলে রিফর্মের চেয়ে, তো তার দরকার হচ্ছে সে একটু সময় পেলে মানে গোছাতে পারবে, আরও যদি 5টা আসন বেশি পায় তো এই সময়ের মধ্যে, দ্যাট ইজ হিজ অবজেক্টিভ। ওকে, জামাত তারও হয়তো একটা অবজেক্টিভ, প্রথম দিকে তো সেও না করেছিল, সে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে, কারণ তার লিডারশিপ পুরো ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। সো তার এবং তাকে গোছানোর জন্য সময় লাগবে, এরা যত সময় পাবে তত তাদের ভালো হবে। হ্যাঁ, তো এখানে আপনি বিএনপি বৃহত্তর দল, ঠিক আছে, তো তারা তো নির্বাচন চাওয়া তো কোনো রাজনৈতিক দলের জন্য অরাজনৈতিক কোনো প্রক্রিয়া না, সে চাইতেই পারে। এবং একটা দেশে আপনি রাজনৈতিক সরকার ছাড়া স্টেবিলিটি আসে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে রিফর্মেরও দরকার আছে, কারণ আমরা বিগত সময়ে রাজনৈতিক সরকারগুলোর যে আচরণ দেখেছি সেগুলো আসলে খুব আশাব্যঞ্জক না। তো এই জন্য কিছু রিফর্ম আছে যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট সরকার যাতে হয়ে যেতে কেউ না পারে। আমার কথা, সেই রিফর্মের দায়িত্বটা তো জনগণ, সেই রাজনীতিবিদদের হাতে, ঠিক আছে, নির্বাচিত আরো বলছি হাতেই দিবে। আপনাকে যেটা বলছি, আপনি রিফর্ম এই জুনের মধ্যে বা আগামী 2-3 বছরে আপনি রিফর্ম কমপ্লিট করতে পারবেন না, ইনিশিয়েট করতে পারবেন। আচ্ছা, ইনিশিয়েট করতে পারবেন, একটা পলিসি করতে পারবেন, যেটা বললাম রিফর্ম ইজ এ প্যারাডাইম অ্যান্ড কালচারাল চেঞ্জ। তার মানে কি, আপনি রিফর্ম হওয়া মানে হচ্ছে কি, আমরা এমন একটা সিস্টেম করবো যেখানে ভোটে কোনো ভোট রিগিং হবে না, রাতের ভোট হবে না আওয়ামী লীগের মতো, এবং ওই নকল ভোট হবে না। এটা কিন্তু টোটাল কালচারাল চেঞ্জ, কারণ আমরা এতদিন যাবত এই নকল ভোট এবং মানে ভোটের সময় ওই মারামারি করে ভোট দখল করা, এটাই কিন্তু আমরা কালচারে শিখে আসছি। অবশ্যই। তো এটার জন্য আপনি সিস্টেম করবেন আর আমরা মেনে ফেলবো, এটা হবে না। এটার জন্য 5-10 বছর রিফর্ম ইজ এ প্যারাডাইম চেঞ্জ, ইজ নট রিপেয়ার। তো আমার কথা হচ্ছে যে রিফর্ম দরকার আছে, হ্যাঁ, এবং এমন সিস্টেমগুলো আসা দরকার যাতে ওই ফ্যাসিস্ট ওরকম ক্রিয়েট হতে না পারে। হ্যাঁ, যেটা হচ্ছিল আওয়ামী লীগের সময়, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া এবং নির্বাচনকে নিজের হাতে নিয়ে, আমি যখন জানি যে আমি ক্ষমতায় আসবই তখন আমি যা ইচ্ছা তাই করবো। দ্যাট ইজ দ্য প্রবলেম। এই জিনিসটা বন্ধ করতে হবে। ইভেন দেখেন যে রাজনীতিবিদরা জনগণের কাছে যেত না কেন, সে জানে আমি ইলেকশনের দাঁড়ালেই পার হবো, রাতের ভোটে পার হয়ে যাবো, আমি জনগণের কাছে কেন যাবো, আমি ওই উপরে দিকে তাকায় থাকবো, তাই না, যে এইখানে আমি আমার
নমিনেশনটা টাকা দিয়ে নমিনেশন কি হ্যাঁ, তার তো জনগণের ভোট দরকার নেই। জবাব দিতে না। যখন ভোট সিস্টেম নষ্ট হয়ে গেছে তখন কি হচ্ছে যে জনগণকে কেন আমি করতে যাবো, এটা কিন্তু বিরাট ইফেক্ট আছে, মানে জনগণ থেকে তার নেতা ডিটাচড হয়ে যাওয়া। সো এটি বিরাট বড় একটা ক্ষতি হয়েছে। তো আমার কথা হচ্ছে এই সিস্টেমগুলো রিফর্ম দরকার, কিন্তু এটা 1-1.5 বছরের সময় নেয়। এত দীর্ঘ সময় কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে? কারণ তত্ত্বাবধায়ক সরকারের পিছনে কিন্তু ওই যে রাজনীতি আমরা যতই দূষিত বলি, যতই কিছু বলি, ওই জনগণের সাপোর্টটা নেই, তার শক্তিটা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর কি ধরেন যে আপনি যে যদি কোনো আন্দোলন দ্বারা করানো যায় বা বিভিন্ন ফ্যাক্টর, তখন কিন্তু মানে একটা রাজনৈতিক সরকারকে একটা ওই যে গ্রুপ আপনি বলেন যে নন স্টেট অ্যাক্টর, ওরা যেমন আছে যে মাঝখানে একটা মিছিল বেরিয়েছিল বোধহয় কোনো একটা নিষিদ্ধ গ্রুপের, তাই না? ওই যে আনসারুল বা আনসারুল্লাহ, হ্যাঁ সেটাই, আনসারুল্লাহ আর হরকাতুল জিহাদ হিজবুত তাহরির। তো এটা দেখেন যে এটা কিন্তু এই সময়ে করেছে, কিন্তু রাজনৈতিক সরকারের সময় কিন্তু এটা করার চিন্তা করতে পারতো না। তারপর আপনি দেখেছেন যে অনেক সময় ওই যে দাবি দাওয়া সব চলে আসতে থাকে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। তো যে জিনিসটা হচ্ছে যে দুটো একটা ব্যালেন্স হতে হবে। হ্যাঁ, যে আপনি রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার যদি রিফর্মগুলোকে ধারণ না করে তাহলে লং টার্মে এটা বাস্তবায়ন হবে না। 1/11 সময় এগুলো হয়নি, আমি নিজে সাক্ষী। আবার ধরেন যে নির্বাচনটা করার জন্যেও যে পরিস্থিতিটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এবং রিফর্মগুলো হলো কিনা সেটা যেটা সময় দিতে হবে, এখন কতদিন। তো এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হয় সেটাই মানে এটা ভালো আর কি। হ্যাঁ, বাট ব্যালেন্স করে সহযোগিতার মাধ্যমে যত দ্রুত নির্বাচনটা করা যায় করতে হবে। আমরাও চাইবো যে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথে মাঝে প্রায়শই আমরা দেখি যে বাধার সম্মুখীন হচ্ছে, একাগারের মতো পরিস্থিতি একবারে আমরা পার করেছি, তারপরে আবারও সেই ধরনের পরিস্থিতি হতে হতেও আমরা এখন পর্যন্ত মনে করি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা সঠিক দিকেই যাব। কেননা তার কাছে জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো, পাশাপাশি সুশীল সমাজ থেকে শুরু করে সবারই প্রত্যাশা কিন্তু অনেক বেশি। সেই জন্যই মানুষ আসলে বাংলাদেশের গণতন্ত্রের পথে ফেরার বিষয়ে ডক্টর ইউনূসের বড় ভূমিকা প্রত্যাশা করে। না, অবশ্যই প্রত্যাশা করে, কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আওয়ামী লীগও কিন্তু উন্নয়ন যদি বলেন ভিজিবল, আওয়ামী লীগও কিন্তু ধরেন যে আপনার ওই যে অনেকে রাস্তাঘাট উন্নয়ন করেছে, অনেক কিছু করেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড আপনি দেখেন যে জনগণ কি চেয়েছে, সে তার স্বাধীনতা চেয়েছে, সে তার গণতন্ত্র চেয়েছে, কথা বলার অধিকার চেয়েছে। হ্যাঁ, তো উন্নয়নটা ঠিক আছে, উন্নয়ন যখন বাকিগুলো ঠিক থাকবে তখন লোকজন মানে এটা উন্নয়নটা উপভোগ করবে, কিন্তু আমার কথা বলার অধিকার নাই, আমি বাসা আমার এই এত নামি দামি জিনিস দিয়ে তো আমার দরকার নেই, সুখ থাকবে না। যে ঘরে ভালোবাসা না থাকে বা ওই কথা বলার অধিকার না থাকে, আপনি যতই মানে ফার্নিচার, যতই অর্নামেন্ট, যতই নিয়ে আসেন, সে তো সুখী হয় না। তো জিনিসটা সেরকম। এখন তত্ত্বাবধায়ক সরকারের ধরেন যে নাগরিক অধিকারের মধ্যে নাই, কিন্তু সিকিউরিটি রিলেটেড এবং একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা অন্য একটা সিস্টেম দিয়ে, এটা কিন্তু কন্টিনিউশন অফ দ্য পলিটিক্যাল প্রসেস, সেটার মধ্যে একটা ইফেক্ট আছে। এবং ডেমোক্রেটিক কালচার কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে, তাই না? তো আমাদের এখানে আনফর্চুনেট সেটা হয় নাই, কিন্তু তারপরেও তো কিন্তু দেখেন যে কথায় গণতন্ত্র প্রত্যাশী, গণতন্ত্র প্রত্যাশী এবং ডেমোক্রেটিক কালচার, নির্বাচন ব্যবস্থা এগুলো ঠিক থাকুক, এবং গত 15 বছরে যে ড্যামেজ হয়েছে সেটা যেন আর না হয়, এটা অবশ্যই আমরা প্রত্যাশা করব, এবং সেই ব্যাপারটাও একটু চিন্তা থেকে সেই বিষয়টি প্রত্যাশা করি। জহুরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও আমাদের মাঝে এসে গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং চায়নার যে ইন্টারেস্ট আমাদের এই মানবিক করিডোর ঘিরে এই যে সংকট তৈরি হচ্ছে, এটি নিয়ে যে আলোচনায় উঠে এসছে যে মিয়ানমারকে কেন্দ্র করে এখানে বৃহৎ বড় শক্তিগুলোর আসলে ইন্টারেস্টটা কি আসলে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।